পুনর্মিলন গুঞ্জন চৈতি পর্ব ৩। জাগ্রত সিট থেকে উঠে দাঁড়ালো, দপাদপ নেমে গেল বাস থেকে। বসে থাকতে পারল না, চুপচাপ নেমে গিয়ে ফাল্গুনি যেদিকে দাঁড়িয়ে আছে সেদিকটায় পা বাড়ালো। কিছু দূর যাওয়ার পর তার মনে হলো কেন এলো সে, আর ওখানে গিয়ে বা কী করবে? অযথা উঠেই বা কেন এলো? ভাবলো আবার ফিরে যাবে বাসে। কিন্তু আচমকায় ফাল্গুনির চোখে চোখ পড়ে গেল। ফাল্গুনিকে চেয়ে থাকতে দেখে সোহাগ ও তাকিয়ে আছে জাগ্রতর দিকে। এবার ফিরে গেলে কেমন দেখাবে ভেবে আর ফিরে গেল না জাগ্রত। এগিয়ে গেল ফাল্গুনির দিকে আর পাশ কাটিয়ে চলে গেল দোতলায়। অঙ্গভঙ্গি এমন যেন সে তাদের চেনে না, দেখেওনি কোনোদিন। ফাল্গুনি নিজেও অতি স্বাভাবিকভাবে তার দৃষ্টি ফিরিয়ে নিয়েছে। সোহাগকে বুঝতে দেয়নি কিছু। প্রথমে জাগ্রতকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে গিয়েছিল ফাল্গুনি। সংখ্যায় ছিল কোনো বিপত্তি না সৃষ্টি হয়, সোহাগ আছে সাথে। যদি উল্টাপাল্টা কিছু বলে তার সামনে তাহলে লজ্জায় মাথা কাটা যাবে। এদিকে সোহাগের বকবকনির কোনো থামাথামি নেই, মাথাটাও দপদপ করছে ব্যথায়। একসাথে এত মানসিক চাপ আর নেওয়া যাচ্ছে না। ফেরিতে ওঠার পর কিছু খেয়েছিলে তুমি? সোহাগের কথায় ঘোর কাটে ফাল্গুনি। ছোট্ট করে জবাব দেয়, না খায়নি। সে কি, রাতের এখন কটা বাজে সে খেয়াল আছে? ভোর হতে খুব বেশি দেরি নেই, চলো খাবে চলো। আমিও তেমন ভারী কিছু খাইনি, খাবো বলেই উঠেছিলাম দোতলায়, তারপর তোমায় দেখে নিচে নেমে এলাম। ফেরি ওপারে পৌঁছাতে আর বেশি সময় নেই, চলো জলদি। দুজনে আজ ইলিশ দিয়ে ভাত খাবো, ইলিশ ভাজা আর ইলিশ ঝোল দুটোই নেব, কি বলো? আপনি ব্যস্ত হবেন না, এসবের কোনো প্রয়োজন নেই। গাড়িতে বমি হয়েছিল, গলা বোধহয় ছিলে গেছে। এখন খেতে পারবো না কিছু, গলায় জ্বালা করবে, কষ্ট হবে ভীষণ। আপনি যান, খেয়ে আসুন, আমার তেমন খিদে নেই। আরে সেটা আগে বলবে তো। দাঁড়াও 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। এখান থেকে কোথাও যেও না কিন্তু, এখানেই দাঁড়াবে। সোহাগ ফটাফট পা চালিয়ে ফেরির শেষ মাথায় চলে গেল। ফেরিতে ওঠার পর প্রথমেই সেখানে ডাবের সন্ধান পেয়েছিল সে। ফেরিতে প্রায় সব ধরনের খাবারের জিনিস এবং জরুরি দ্রব্যাদি পাওয়া যায়। বড় ফেরি হলে তো কথাই নেই। ডাব বিক্রেতা দুপাশে দুবাদি ডাব নিয়ে বসেছে। আকার আর আয়তন ভেদে 2 রকমের দর নির্ধারণ করা আছে। সোহাগ বেছে বেছে বেশ বড় এবং কচি একটি ডাব বাছাই করে কাটতে বলল ডাব বিক্রেতাকে। দর হলো 70 টাকা। সময়টা মধ্যরাত, তাই দামও একটু চড়া। দিন হলে 50 টাকায় অনায়াসে দিয়ে দিত। জাগ্রত দোতলায় খানিক আড়াল হয়ে বসে আছে। না চাইতেও নজর রেখে যাচ্ছে ফাল্গুনির গতিবিধির উপর। নিজের মনকে শাসিয়েও নিয়ন্ত্রণ রাখতে পারেনি নিজের দৃষ্টিসীমানার। বারবার শুধু আলোর গতিতে ছুটে চলে গেছে ফাল্গুনির বরাবর। এ সীমানা ঘাঁটি যেন ফাল্গুনিতেই শেষ। ফাল্গুনি যখন ক্ষণে ক্ষণে হাসছিল আর কথার জবাব দিচ্ছিল সোহাগের সাথে, জাগ্রত তখন অতীত হাতড়ে খুঁজে বেড়াচ্ছিল তাদের দুজনের একসাথে কোনো হাসিখুশি মুহূর্তের প্রতিচ্ছবি, যেখানে জাগ্রতর কথায় এমন মিষ্টি করে হেসেছে তার ফাল্গুনি। কিন্তু হায়, সে খুঁজে পায়নি এমন কোনো মুহূর্ত। 1 বছরের সংসার ছিল দুজনের, 365 দিন। একটি দিনও এমন যায়নি যেদিন দুজনে সামনাসামনি হয়ে হেসে দুটো কথা বলেছে, ভাগ করে নিয়েছে হৃদয় নিংড়ানো অনুভূতি। তবুও কেন এত পিছুটান, কেন? ফাল্গুনির ভীষণ অস্থির লাগছে। তার মনের ভিতর শুধু জাগ্রতকে নিয়ে ঘাটাঘাটি হচ্ছে। কোনোভাবে ওই মানুষটার চিন্তা মাথা থেকে অপসারণ করতে পারছে না। সোহাগকে নিয়ে আরও বেশি চিন্তা। সোহাগকে তার সাথে দেখে আবার উল্টাপাল্টা না ভেবে নেয় জাগ্রত, তাহলে আবার তার দুষ্গুণের ময়নাতদন্ত নিয়ে বসবে। তখন যেভাবে তাদের দিকে এগিয়ে আসছিল মনে হচ্ছিল গোল বাঁধাতে আসছে। তারপর হঠাৎ পাশ কাটিয়ে চলে গেল দোতলায়। দোতলায় বসে আবার নজর রাখছে কি না এদিকে, সেটা নিয়ে এখন চিন্তা হচ্ছে। অস্বস্তি হচ্ছে প্রচণ্ড। চোখ তুলে ওপর দিকে চেয়ে দেখতেও মনে সায় দেয় না। যদি চোখে চোখ পড়ে যায় তাহলে কি হবে? না তাকেও শান্তি লাগছে না, মনটা খুব নিষ্পিস করছে। হঠাৎ এক দারুণ বুদ্ধির আগমন হলো ফাল্গুনির মস্তিষ্কে। 1.5 হাত দূরে পার্ক করে রাখা আছে একটি বাইক। সেই বাইকের সম্মুখভাগে থাকা লুকিং গ্লাসটি দিয়ে অনায়াসে দোতলায় নজর হাঁটানো যাবে। দোতলায় যথেষ্ট মাত্রায় আলোর উপস্থিতি বিদ্যমান, তাই বিষয়টা খুব একটা কঠিন হবে না। যেভাবে সেই কাজ। ফাল্গুনি 2 পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো বাইকটির কাছে। সজাগ নজরে আশপাশটা একটু দেখে মনে ভাবল, কে জানে বাইকটির মালিক কে আর কোথায় আছে। এসে দুটো ঝাড়ি না মারলেই হয়। বাইকের লুকিং গ্লাসটি ঘোরানোর উদ্দেশ্যে হাত বাড়াতে আচমকা উপস্থিত হলো সোহাগ। ফাল্গুনির দিকে ডাব এগিয়ে দিয়ে বলল, জটাপট এটা শেষ করো তো, এটা খেলে গলাও জ্বলবে না আর পেটও ভরবে। আকস্মিক সোহাগের উপস্থিতি ভড়কে গেছে ফাল্গুনি। যেন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে সে। মুখে রেডিমেড হাসি ঝুলিয়ে দ্রুত ডাব নিয়ে নিল সোহাগের হাত থেকে। ভদ্রতা সূচক সোহাগকে জিজ্ঞেস করতে বলে গেল, ডাব একটা কেন? তার নিজের জন্য কেন আনেনি? সোহাগের দিকে খেয়াল না রেখে ডাবে থাকা সরু পাইপটি মুখে নিয়ে নিল তৎক্ষণাৎ। ডাবের ঠান্ডা জল গলা ছুঁয়ে তারপর বুক বেয়ে পেটে চলে যাওয়া টের পাচ্ছে ফাল্গুনি। খালি পেটটা যেন মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। কিন্তু মস্তিষ্ক ঠান্ডা হলো না। সেই এক চিন্তা মস্তিষ্ক জুড়ে মাছির মতো বনবনিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে জাগ্রত তাকে দেখছে, চোখ লাল করে চেয়ে আছে তার দিকে। বাইকের ছোট আয়নাটাও যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে।
জাগ্রতের রাগী চোখে রক্তিম দৃষ্টির সহিত সাক্ষাৎ করাতে। সোহাগের ফোনে হঠাৎ মেসেজ টোন বেজে ওঠে। সোহাগ পকেট থেকে ফোনটি বের করে নিয়ে খানিক ব্যস্ত হয়ে গেল। ফাল্গুনী স্বস্তির শ্বাস নেয়। এক হাতে ডাব ধরে রেখে খেতে খেতে আর এক হাত রাখলো আয়নায়। অতি সন্তর্পণে ছোট আয়নাটি একটু একটু করে নাড়িয়ে চাড়িয়ে দোতলায় নজর চালালো, কিন্তু চোখে পড়ল না সেই চেনা মুখাবটি। এ কোণা থেকে ও কোণা কোথাও নেই মানুষটা। ফাল্গুনীর মন এবার শান্ত হলো। ভাবলো যাক, জাগ্রত তাহলে নজর রাখিনি তার উপর। আবার কেন জানি একটু মন খারাপ হলো। মনে হলো কেন রাখলো না নজর। নিজের চিন্তার ভাবনার উপর নিজেই বিরক্ত হলো। দীর্ঘশ্বাস ফেলে আয়নাটা টেনে সোজা করলো, কিন্তু ঘটে গেল আরেক বিপত্তি। একটানে আয়নাটা সোজা করায় ক্যাচ করে শব্দ করে উঠেছে। ফাল্গুনী ভেবেছে আয়নাটা ভেঙে গেছে। ভয় পেয়ে হাত আলগা করে নিলে অসাবধানতায় অন্য হাতের ধরা ডাব পড়ে যেতে নেয় আর সোহাগ তা ধরে ফেলে। এদিকে ফাল্গুনী ঝটপট হাত বাড়ায়। সোহাগ আর ফাল্গুনী দুজনের হাত 4 হাত মিলে ধরে নেয় ডাবটি। এদিকে দোতলায় জাগ্রত দাঁড়িয়ে আছে একটি পিলারের খানিক পিছন দিকে। ফাল্গুনীর গতিবিধির উপর প্রথম থেকে নজর ছিল তার। ফাল্গুনী যে বাইকের লুকিং গ্লাসের সাহায্যে দোতলায় তারই সন্ধান করার চেষ্টায় আছে তা সে আন্দাজ করে নিয়েছে। তার আন্দাজ ভুল হলেও হতে পারে, তা সে ভাবলেও সাবধানবশত পিলারের আড়ালে দাঁড়িয়ে গেছে, যাতে সে ফাল্গুনীর চোখে না পড়ে যায়। তারপর সাবধানে একজন লোকের পিছনে দাঁড়িয়ে আর চোখে নিজের দিকে চাইতে তার চোখ যেন কপালে উঠে যায়। বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে ফাল্গুনীর সাথে একজন অন্য পুরুষকে এতটা কাছাকাছি এসে দুজনে 4 হাত পা এক করে দাঁড়িয়ে থাকতে দেখে। প্রচণ্ড রাগ আর অস্থিরতায় দৃষ্টি সরিয়ে নেয়। ফাল্গুনী আর সোহাগ এর 4 হাত মিলে একটি ঢাপ ধরে এতটা কাছাকাছি দাঁড়িয়ে থাকা অসহন হয় না জাগ্রতর। বিষিয়ে উঠে ভেতরটা। ছুটে গিয়ে অচেনা ছেলেটাকে রক্তাক্ত করে দিতে ইচ্ছে করে, ভেঙে দিতে ইচ্ছে করে সে হাত যা ফাল্গুনীর হাত স্পর্শ করেছে। আর ফিরে তাকায় না নিচের দিকে। ওখান থেকে সরে এসে দূরে গিয়ে দাঁড়ায়, যেখান থেকে দেখা যাবে না ফাল্গুনীকে। অপেক্ষায় থাকে পার পৌঁছাবার আর তারপর বাস ছেড়ে দেওয়ার। অপেক্ষায় পথ চেয়ে রয় অপলক। ফাল্গুনী সোহাগের হাতে ডাব ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়। খানিক অপ্রস্তুত হয়ে ডাব ছেড়ে দিয়ে বলে ওঠে, আমি আর খেতে পারছি না। ডাবটি অনেক বড়, আমার পেট ভরে গেছে। আর একটু খাও। তোমায় তো দুর্বল মনে হচ্ছে। ডাবটা তো ঠিক মতো ধরেও রাখতে পারছো না। তোমার কি খারাপ লাগছে? না না, তেমন কিছু নয়। হাত ফসকে গেছিল একটু। আপনি একটু বেশিই বলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিটুকু আমিই খেয়ে নিচ্ছি। তুমি তো আর নিজের থেকে আমায় খেতে বলবে না। তোমার ভাগেরটাই না হয় খেলাম। ফাল্গুনী মনে পড়ে সে তো একা একা এতক্ষণ খেয়ে যাচ্ছিল। সোহাগকে তো জিজ্ঞাসা করেনি সে নিজের জন্য কোনো কেন আনেনি। নিজের বেখেয়ালি আচরণে বড্ড দুঃখিত হয় সে। দুঃখ প্রকাশ করে বলে ওঠে, সরি, আপনাকে জিজ্ঞেস করব খেয়াল ছিল না। আপনি একটা ডাব কেন এনেছেন? নিজের জন্য আনেননি যে? আপনি তো কিছু খাননি বললেন। আমিও আছি আপনাকে জিজ্ঞেস না করে একা একাই খেতে শুরু করে দিয়েছি। থাক থাক, আর মুখ বার করতে হবে না। আমি এটাই খেয়ে নিচ্ছি। আমার এটুটা খাবেন কেন? আরেকটা নিয়ে আসুন না। এটু কিভাবে হলো? তুমি কি ডাবের ভিতরে ঢুকে গিয়েছো নাকি? আর তুমি তো বলো খাবার নষ্ট করা নাকি মোটেও উচিত নয়। তাহলে কি এটা ফেলে দিব? আচ্ছা তাহলে দিন, আমি বাকিটা খেয়ে নিচ্ছি। আপনি আরেকটা নিয়ে আসুন। ফাল্গুনী, তুমি না বললে বাসে তোমার বমি হয়েছে? এখন আবার জোর করে বেশি খেলে বাসে উঠে আবারও বমি হবে, আর ফেলে দেওয়া ঠিক হবে না। তার থেকে বরং আমিই খেয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পাইপটা ফেলে দিন। ওটা তো একটু উঁচু করে খেয়ে নিন। ফাল্গুনী কথা শেষ করে সামনের দিকে ঘুরে দাঁড়িয়ে রইল অন্যমনস্ক হয়ে। সোহাগ ফাল্গুনীর খাওয়া পাইপ দিয়ে অনায়াসে বাকি জলটুকু খেয়ে নিল। ফাল্গুনীর সে খেয়াল নেই, সে মজে আছে অন্য চিন্তায়।